আসসালামু আলাইকুম। প্রথমে আমরা বই পড়া গল্পের মূল থিমটা পড়ব, এরপরে বাকি সব কিছু পড়ব। বই পড়া শখটা আমাদের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমি কাউকে শখ হিসেবে বই পড়তে পরামর্শ দিতে চাইনি। লেখক প্রথমে বলতেছে বই পড়া শখটা সর্বশ্রেষ্ঠ শখ, কিন্তু তিনি শখ হিসেবে কাউকে বই পড়তে পরামর্শ দিতে চায় না। আচ্ছা, কেন চায় না? প্রথমত, শেষ পরামর্শ কেউ গ্রাহ্য করবেন না, কারণ আমরা জাতি হিসেবে শৌখিন নই। তার ফার্স্ট রিজন কি? প্রথমত, আমরা জাতি হিসেবে শৌখিন নই। আচ্ছা, বই পড়া শখ। সাপোজ কেউ লেখককে যদি কোশ্চেন করে যে আমাকে একটা শখের ব্যাপারে বলেন। তো লেখক যদি বলে যে হ্যাঁ, আপনি বই পড়েন, তো তখনই তার রিয়াকশন কেমন হবে? বই কেন পড়তে যাবো? এত শখ থাকলে আপনি বই পড়তে কেন বললেন? বই পড়া কোনো শখ হইতে পারে? আমরা শৌখিন না, আমরা বই পড়তে ভালোবাসি না। বা আমরা বই পড়ি কখন? আমরা বই পড়ি প্রয়োজন হইলে, জোর করে করে, যখন থেকে যাই সেই টাইপের সময় বই পড়ি। বাট আমরা জাতি হিসেবে শৌখিন নই, আমরা শখ করে কখনো বই পড়ি না। এক্সেপশন থাকতে পারে, বাট এটা লেখকের কথা মতে আর কি। দ্বিতীয়ত, অনেকে তা কুপরামর্শ মনে করবেন, কেননা আমাদের এখন ঠিক শখ করবার সময় নয়। দ্বিতীয়ত, অনেকে এটা মনে করতে পারে আমাদের যে এখন অবস্থা, এত ক্রাইসিস, এত মানুষ অসুখী, এত সমস্যার মধ্যে আপনি আমাকে বই পড়তে বলতেছেন, মানে এটা কোনো কথা হইল? আমাদের এই রোগ, শোক, দুঃখ, দারিদ্র্যের দেশে সুন্দর জীবন ধারণ করাই যখন হয়েছে প্রধান সমস্যা, তখন সেই জীবনকে সুন্দর করা, মহৎ করার প্রস্তাব অনেকের কাছে নিরর্থক এবং নির্মম ঠেকবে। এত এত সমস্যা, এত দুঃখ, দারিদ্র্য, দুঃখ, রোগ, শোক, এত কিছুর মাঝে আমাদের জীবনেই আমরা সুন্দর করতে পারতেছি না, আর আপনি শখ হিসেবে বই পড়তে বলবেন? আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই, কিন্তু শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্বাহু। সাহিত্যের রস, সাহিত্যের যে মজা, বই পড়ে যে আউটপুট, যে নলেজ, সেগুলো আমরা উপভোগ করতে প্রস্তুত নই। একটা বইয়ের কাহিনী কই থেকে শুরু হইলো, কই গেল, এই সব কিছু আমরা এনজয় করতে প্রস্তুত নই। কিন্তু আমাদের কথা হচ্ছে যে বই পড়ি বা না পড়ি, বই থেকে কিছু শিখি বা না শিখি, বাট আমার সেই সাবজেক্টে আমার ভালো মার্কস আনতে হবে, আমার জিপিএ ভালো করতে হবে। এইসবই তো আমাদের ইন্টেনশন থাকে। আমাদের বিশ্বাস শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুই দূর করবে। এই আশা সম্ভবত দুরাশা, কিন্তু তাহলে আমরা তা ত্যাগ করতে পারি না, কেন আমাদের উদ্ধারের জন্য কোনো সদুপায় আমরা চোখের সম্মুখে দেখতে পাইনি। আমাদের বিশ্বাস কি শিক্ষা আমাদের গায়ের জ্বালা, চোখের জল দুই দূর করবে। কিন্তু এই আশাটা নিতান্তই বোকামি। শিক্ষা আমাদের কিছুই দূর করতে পারবে না যদি না আমরা সেটা প্রয়োগ করতে পারি, যদি না আমরা সেখানে কিছু শিখতে পারি। মানে তারপরে আমরা কেন সেটা ত্যাগ করতে পারি না? কারণ এইটার অল্টারনেটিভ আমরা দেখতে পাই না। আমাদের ধারণা কি, আমাদের নির্দিষ্ট এই সার্টিফিকেট রাখতে হবে, এই সব থাকলে আমরা এই সেক্টরে যেতে পারবো। সাপোজ আমার বড় হয়ে আমার এটা হওয়ার ইচ্ছা, তো আমাকে এই ক্যাটাগরিতে আসতে হবে, আমাকে শিক্ষা দিয়ে আসতে হবে, নাহলে আমি এটা করতে পারবো না, ওটা করতে পারবো না। ঠিক আছে? শিক্ষার মাহাত্ম্যে আমিও বিশ্বাস করি, এবং যিনি যাই বলুন, সাহিত্য চর্চা যে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর লেখক বলছে যে শিক্ষার যে একটা মাহাত্ম্য আছে, সেটা আমিও বিশ্বাস করি, এবং যিনি যাই বলুন, সাহিত্য চর্চা হচ্ছে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। বই পড়া প্রবন্ধের মতে বা কবি প্রমোদ চৌধুরীর মতে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কোনটা? সেটা হবে কি? সাহিত্য চর্চা, লিটারেচার প্র্যাকটিস। লোকে যে তা সন্দেহ করে, তার কারণে শিক্ষার ফল হাতে হাতে পাওয়া যায় না, অর্থাৎ তার কোনো নগদ বাজার দর নেই। আচ্ছা, লোকে কেন তা বিশ্বাস করে না? এখন মনে করে না, সাপোজ তোমরা এসএসসি দিবা, তো এরকম নাই যে এসএসসির বাংলা ফার্স্ট পেপার শেষ করলে তুমি মাসে মাসে 2,000 টাকা করে পাবা। এরকম কি কোনো ক্রাইটেরিয়া আছে? বা কেউ কি কখনো এইভাবে বলবে না। বাট ইন দ্য লং রান, যখন তোমার সব কিছু শেষ হবে, একটা সময় গিয়ে তুমি এটা সুফল পাবা। বাট সেটার জন্য ওয়েট করতে হবে, সেটার জন্য অনেক সময় লাগবে। আমরা হাতে হাতে পাচ্ছি না, এই জন্য আর কি মানুষ মনে করে যে আসলে বই পড়লে কি আমার কিছু লাভ আছে, আমি কি আউটপুট পাচ্ছি? সাথে সাথে হয়তো পাওয়া যাবে না, বাট ইন দ্য লং রান আমরা সেটা পেতে পারি।
এই কারণে ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না, বোঝে শুধু অর্থের সার্থকতা। তো ডেমোক্রেসি মানে কি? গণতন্ত্র। এই জন্য গণতন্ত্র হচ্ছে সাহিত্যের সার্থকতা বোঝে না। সে কি বোঝে? সে শুধু বোঝে অর্থের সার্থকতা। মানে হচ্ছে যেখানে টাকা আছে, যেখানে অর্থ আছে, ডেমোক্রেসি সেই দিকে দৌড়ায়। কে শিক্ষিত, কে অশিক্ষিত সেদিকে দৌড়ায় না। ডেমোক্রেসি মানে হচ্ছে গণতন্ত্র। ডেমোক্রেসির গুরুরা চেয়েছিলেন সকলকে সমান করতে, কিন্তু তাদের শিষ্যরা তাদের কথা উল্টো বুঝে প্রতিজনেই হতে চায় বড় মানুষ। একটি বিশিষ্ট অভিজাত সভ্যতার উত্তরাধিকারী হয়েও ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসির গুণগুলো আয়ত্ত করতে না পেরে তার দোষগুলো আত্মসাৎ করেছি। এর কারণে স্পষ্ট, ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। আচ্ছা, ডেমোক্রেসি যারা গুরু ছিল, মানে যারা ডেমোক্রেসি ক্রিয়েট করছিল সে সময়, তো তারা চেয়েছিল যে সকলকে সমান করতে, কিন্তু আমরা তার উল্টাটা বুঝছি। উল্টা বুঝে এখন সবাই হতে চায় বড় মানুষ। সমান তো হতেই চায় না, সবাই হতে চাই বড় মানুষ। তখন লেখকটা কথা বলছে যে একটি বিশিষ্ট অভিজাত সভ্যতার উত্তরাধিকারী হয়েও ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসির গুণগুলো আয়ত্ত করতে না পেরে তার দোষগুলো আত্মসাৎ করেছি। তো দেখো, ডেমোক্রেসির তো ভালো কিছু দিকও আছে, তো আমরা ডেমোক্রেসির সেই ভালো দিকগুলো না আয়ত্ত করে খারাপ দিকগুলো আয়ত্ত করেছি। এর কারণ কি? এর কারণ হচ্ছে ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। আচ্ছা, মনে করো যে করোনা ভাইরাস যখন ছিল, তো করোনা ভাইরাসের আগে তো মনে করো একটা সুস্থ মানুষ, তার মনে করো ইমিউনিটি ভালো, তার এইটা সেটা ভালো, সেটা কি তোমার শরীরে আসবে? সেটা তোমার শরীরে আসবে না। তার শরীরে যে ব্যাধি আছে, তার শরীরে যে রোগ আছে, সেটা কিন্তু ছড়াবে। মানে ভালো কোনো জিনিস তুমি তার কাছ থেকে নিতে পারবে না। অবশ্যই কোনটা ছড়াবে? তার খারাপ জিনিসটা, তার রোগ, তার ভাইরাস, তার দেহের মধ্যে কোনো ভাইরাস থাকলে, কোনো জীবাণু থাকলে, সেটাই কিন্তু তোমার শরীরে আসবে। বুঝতে পারছো? আমাদের শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি আজ অর্থের উপরেই পড়ে আছে। সুতরাং সাহিত্য চর্চার সুফল সম্বন্ধে অনেকেই সন্দিহান। তা আমাদের যারা শিক্ষিত সমাজ, তারা কি জ্ঞানের উপর বেশি প্রায়োরিটি দিচ্ছে নাকি অর্থের উপর দিচ্ছে? অবশ্যই অর্থের উপর দেয়। কিছু ব্যতিক্রম থাকতেই পারে, এটা লেখকের ভাষ্য। সুতরাং সাহিত্য চর্চার সুফল সম্বন্ধে অনেকেই সন্দিহান। এই জন্য অনেকে মনে করে আসলে বই পড়েই কি হবে, বা এত পড়ালেখা করে হবেটা কি। আচ্ছা, যারা হাজারখানা ল রিপোর্ট কেনেন তারা একখানা কাব্যগ্রন্থও কিনতে প্রস্তুত নন, কেননা তাতে ব্যবসার কোনো সুসার নেই। আচ্ছা, ল রিপোর্ট মানে কি? যারা লয়ার, যারা উকিল বা আইনজীবী, তারা কি করবে? তারা তাদের লয়ের জন্য হাজার হাজার বই কিনতে পারবে, কিন্তু তারা কি একটা কাব্যগ্রন্থ তারা কিনতে প্রস্তুত নন। কারণ কি? যে সে ল নিয়ে পড়তেছে, সে লতে হচ্ছে সে উকিল, সে অ্যাডভোকেট, লয়ের সাবজেক্ট পড়লে তার লাভ আছে, বাট সে কাব্যগ্রন্থ পড়ে করবেটা কি? তার থিঙ্কিং এমন যে আমি কাব্যগ্রন্থ পড়ে কী করবো, আমি লয়ার মানুষ, আমি হচ্ছে আইন নিয়ে পড়বো। আচ্ছা, নজির না আউড়ে কবিতা আবৃত্তি করলে মামলা যে হারতে হবে সে তো জানা কথা, কিন্তু যে কথা জজে শোনে না তার যে কোনো মূল্য নেই, এইটাই হচ্ছে পেশাদারদের মহাভ্রান্তি। আচ্ছা, এখন মনে করো একটা অ্যাডভোকেট জজের সামনে যায়, যদি হচ্ছে সে এখন কাব্যগ্রন্থ পড়ে সেখান থেকে কিছু বললে অবশ্যই তো তার মামলা হারতেই হবে, সে তো জিততে পারবে না। কিন্তু তাদের কনসেপ্ট কেমন? যে ঠিক আছে, জজ তোমার কথা শুনবে না, জজ হচ্ছে তোমার কাব্যগ্রন্থ থেকে তুমি জজকে কিছু কনভিন্স করতে পারবে না, তোমার কেসে কোনো লাভ হবে না। বাট যে কথা জজ শোনে না, আচ্ছা জজ না শুনুক, আমি নিজের জন্য পড়তেছি, তো এই হচ্ছে বিষয় যে আমি নিজের জন্য পড়বো, নিজের ইমপ্রুভমেন্টের জন্য পড়বো। এই বিষয়টা অনেকে বুঝে না। তো যেই কথা জজে শোনে না তার যে কোনো মূল্য নেই, এইটাই হচ্ছে পেশাদারদের মহাভ্রান্তি। জ্ঞানের ভাণ্ডার যে ধনের ভাণ্ডার নয়, এ সত্য তো প্রত্যক্ষ, কিন্তু সমান প্রত্যক্ষ না হলেও সমান সত্য যে এ যুগে যে জাতি জ্ঞানের ভাণ্ডার শূন্য, সে জাতির ধনের ভারেও ভবানী। ভারের ভবানী মানে হচ্ছে শূন্য। তো দেখো, তোমার যে জ্ঞান, তুমি নলেজ, তুমি মনে করো বাংলা প্রথম পত্র শেষ করছো, বাংলা প্রথম পত্র শেষ করে তুমি যে 1,000 টাকা পাবা তার কোনো নিশ্চয়তা নাই। ঠিক আছে, তার মানে কি? তোমার জ্ঞান থাকলে যে তোমার ধন থাকবে এটার কোনো নিশ্চয়তা নাই। কিন্তু সমান প্রত্যক্ষ না হলেও সমান সত্য যে এ যুগে যে জাতির জ্ঞানের ভাণ্ডার শূন্য সে জাতির ধনের ভারেও ভবানী। কিন্তু একটা বিষয় আছে, যাদের নলেজ নাই বা জ্ঞান নাই সে জাতি কিন্তু অর্থর দিক দিয়ে শক্তিশালী না। ঠিক আছে? তারপর যে জাতি মনে বড় নয় সে জাতি জ্ঞানেও বড় নয়, কেননা ধনের সৃষ্টি যেমন জ্ঞান সাপেক্ষ, তেমনি জ্ঞানের সৃষ্টিও মন সাপেক্ষ। আচ্ছা, যে জাতি মনে বড় নয়, তোমার যদি মন বড় না হয় তুমি জ্ঞানে বড় হতে পারবে না, তোমার যদি জ্ঞান বড় না হয় তুমি ধনে বড় হতে পারবে না। কারণ
জ্ঞান থেকে যেমন ধন হয়, তেমনি মন বড় হইলে মন থেকে জ্ঞান আসে। এবং মানুষের মনকে সরল, সচল, সরাক ও সমৃদ্ধ করার ভার আজকের দিনে সাহিত্যের উপরও ন্যস্ত হয়েছে। কেননা মানুষের দর্শন, বিজ্ঞান, ধর্মনীতি, অনুরাগ বিরাগ, আশা নৈরাশ্য, তার অন্তরের স্বপ্ন, সত্য, এই সকলের সমবায় সাহিত্যের জন্ম। অপর শাস্ত্রের ভিতর যা আছে সেসব হচ্ছে মানুষের মনের ভগ্নাংশ। আচ্ছা, অপর শাস্ত্রের ভিতর যা আছে সেসব হচ্ছে কি মানুষের মনের ভগ্নাংশ। তার পুরো মনটা সাক্ষাৎ পাওয়া যায় শুধু সাহিত্যে। তার মানে তার পুরো মনটা সাক্ষাৎ পাওয়া যায় কোথায়? শুধু সাহিত্যে। দর্শন বিজ্ঞান হচ্ছে মন গঙ্গার তোলা জল, তার পুণ্যস্রোত আবহমান কাল সাহিত্যের ভেতরেই সোল্লাসে সবেগে বয়ে চলেছে, এবং সেই গঙ্গাতে অবগাহন করে আমরা আমাদের সকল পাপমুক্ত হব। তার মানে কি দর্শন বিজ্ঞান এইসব হচ্ছে কি মন গঙ্গার তোলা জল, তার পুণ্যস্রোত আবহমান কাল মানে কি চিরকাল, যুগ যুগ থেকেই সেটা সাহিত্যের ভেতরেই সোল্লাসে সবেগে বয়ে চলেছে, এবং সেই গঙ্গাতে অবগাহন করে আমরা আমাদের সকল পাপমুক্ত হব। অতএব তাহলে এই যে আমাদের বই পড়তে হবে, কেননা বই পড়া ছাড়া সাহিত্য চর্চার উপায়ান্তর নেই। আমাদের বই পড়তে হবে কেন? বই পড়া ছাড়া সাহিত্য চর্চার উপায়ান্তর নেই। ধর্মের চর্চা চাই কি মন্দিরের বাইরে করা চলে, দর্শনের চর্চা গুহায়, নীতির চর্চা ঘরে, এবং বিজ্ঞানের চর্চা জাদুঘরে। তাহলে ধর্মের চর্চা আমাদের কোথায় করতে হয়? মন্দিরে, মসজিদে, গির্জা। দেন দর্শনের চর্চা কোথায় করা লাগে? গুহায় করা লাগে। নীতির চর্চা কোথায় করা লাগে? ঘরে। বিজ্ঞানের চর্চা জাদুঘরে। কিন্তু সাহিত্য চর্চার জন্য কি দরকার? লাইব্রেরি দরকার। এইটা চর্চা মানুষ কারখানাতেও করতে পারবে না, চিড়িয়াখানাতেও নয়। এইসব কথা যদি সত্য হয় তাহলে আমাদের মানতে হবে যে সাহিত্যের মধ্যেই আমাদের জাত মানুষ হবে। সেজন্য আমরা যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করব, দেশের তত বেশি উপকার হবে। তো মোট কথা কী দাঁড়ালো? যে সব কিছুর জন্য একটা নির্দিষ্ট প্লেস দরকার, সেরকম সাহিত্য চর্চার জন্য আমাদের দরকার বেশি বেশি লাইব্রেরি। সেটা তুমি কারখানাতে করতে পারবে না, চিড়িয়াখানাতে করতে পারবে না, রাস্তাঘাটে করতে পারবে না। এক্সেপশনাল যদিও আছে, বাট আমি নর্মালাইজ করে বলতেছি। তো হচ্ছে সেই জন্য আমাদের কী দরকার? বেশি বেশি লাইব্রেরি দরকার। আমাদের মনে হয় এদেশে লাইব্রেরির সার্থকতা হাসপাতালে চাইতে কিছু কম নয়, এবং স্কুল কলেজে চাইতে একটু বেশি। দেখো, একটা মারাত্মক কথা বলছে, লাইব্রেরির সার্থকতা হাসপাতালে চাইতে কিছু কম নয়, হাসপাতালের চেয়ে কম ইম্পর্টেন্ট না, এবং স্কুল কলেজে চাইতে একটু বেশি। মানে তোমরা বলবো এটা কোনো কথা? স্কুল কলেজের চাইতে লাইব্রেরি ইম্পর্টেন্স বেশি, যেখানে আমরা অনেকেই কখনো লাইব্রেরিতে যাই নাই। আর হাসপাতালে চাইতে কিছু কম নয়, তুমি হাসপাতালের চেয়ে এটাকে কম বলতে পারবো না। দেখো তারপরে কি বলছে, এই কথা শুনে অনেকেই চমকে উঠবেন, কেউ কেউ আবার হেসেও উঠবেন, কিন্তু আমি জানি আমি রসিকতা করছি না, অদ্ভুত কথাও বলছি না। যদিও এই বিষয়ে লোকমত যে আমার মতের সমরেখায় চলে না, সেই বিষয়ে আমি সম্পূর্ণ সচেতন, অতএব আমার কথার আমি কৈফিয়ত দিতে বাধ্য। আচ্ছা, তো বলতেছে ঠিক আছে, আমার কথা যে আপনারা একদম মেনে নেবেন সেটা আমি নিজেও জানি। ঠিক আছে, আমার কথার আমি কৈফিয়ত দিচ্ছি। আমার বক্তব্য আমি আপনাদের কাছে নিবেদন করছি, তার সত্য মিথ্যার বিচারে আপনারা করবেন। সে বিচারে আমার কথা যদি না টিকে তাহলে রসিকতা হিসেবে গ্রাহ্য করবেন। তো লেখক তার মতো এখন বলে যাবে, আর তোমাদের যদি মনে হয় ঠিক আছে তিনি ঠিক বলছে তো ঠিক আছে, আর যদি মনে হয় যে না ভুল বলছে ওকে, তাহলে রসিকতা হিসেবেই গ্রাহ্য করবেন। আচ্ছা, তো এইখানে এই লাইনটা ইম্পর্ট্যান্ট, যে লাইব্রেরির সার্থকতা হাসপাতালে চাইতে কিছু কম নয়, এবং স্কুল কলেজে চাইতে একটু বেশি। এটা কিন্তু বারবার কোশ্চেন আসে। আমার বিশ্বাস শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। তো কবির বিশ্বাস, লেখকের বিশ্বাস, শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। যারা সুশিক্ষিত, শিক্ষিত এক বিষয়, সুশিক্ষিত আরেক বিষয়। সুশিক্ষিত মানে কি? যারা শিক্ষা থেকে কিছু নিতে পারছে, শিক্ষার আউটপুট তারা নিতে পারছে, শিক্ষা থেকে তারা কিছু শিখতে পারছে। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, তারা হচ্ছে নিজে নিজে শিক্ষিত। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। ঠিক আছে, এই লাইনটা ইম্পর্টেন্ট। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, তারা নিজেরাই শিখেছে। আজকের বাজারে বিদ্যার দাতার অভাব নেই, এমনকি এক্ষেত্রে দাতা কর্ণেরও অভাব নেই। এবং আমরা আমাদের ছেলেমেয়েদের তার দাস্ত করে নিশ্চিত থাকি এই বিশ্বাসে যে সেখান থেকে তারা এতটা বিদ্যার ধন লাভ করে ফিরে আসবে যা সুদে তার বাকি জীবন আরামে কাটিয়ে দিতে পারবে। তো আমাদের বাজারে এখন কি আছে? যেমন হচ্ছে দাতা দেওয়ার জন্য কেউ প্রস্তুত, কেউ নেওয়ার জন্য প্রস্তুত। ঠিক আছে, আর আমরা আমাদের ছেলেমেয়েদের তাদের কাছে দিয়ে এটা নিশ্চিত থাকি যে ঠিক আছে, আচ্ছা পড়ুক, তার প্রতি আমরা ইনভেস্ট করে একটা সময় তো সে নিজে হচ্ছে এটা কাজে লাগাবে, এটা থেকে আউটপুট আসবে, এই আশায় তো আমরা পাঠাই।
কিন্তু এই বিশ্বাস নিতান্ত অমূলক। মনোরাজ্য দান গ্রহণ সাপেক্ষ, অথচ আমরা দাতার মুখ চেয়ে গ্রহীতার কথাটা একেবারে ভুলে যাই। এই সত্য ভুলে না গেলে আমরা বুঝতুম যে শিক্ষকের সার্থকতা শিক্ষা দান করায় নয়, কিন্তু ছাত্রকে তা অর্জন করতে সক্ষম করায়। শিক্ষক শুধু শিক্ষা দান করেই যে বসে থাকবে তেমনটা নয়। একটা টিচার ক্লাসে কিছু করাইলো, আর সে যদি বলে যায় যে যে যার মতো করে নিবা, বা যে কে বুঝলো কে বুঝলো না, সেরকমটা যদি মনে করে, তাহলে সেটা তো তার সার্থকতা হলো না, তাহলে সেটা তো হলো না। কারণ তার উচিত হচ্ছে তার স্টুডেন্ট কী কী আউটপুট পাচ্ছে, তিনি কি আসলে শেখাইতে পারলো কি না, এটার উপর ডিপেন্ড করতেছে। শিক্ষক ছাত্রকে শিক্ষার পথ দেখে দিতে পারেন, তার কৌতূহল উদ্রেক করতে পারেন, তার বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করতে পারেন, মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন, তার জ্ঞান পিপাসাকে জ্বলন্ত করতে পারেন। এর বেশি আর কিছু পারেন না। যিনি যথার্থ গুরু, তিনি শিষ্যের আত্মাকে উদ্বোধিত করেন এবং তার অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তিকে মুক্ত এবং ব্যক্ত করে তোলেন। সেই শক্তির বলে সে নিজের মন নিজে গড়ে তোলে, নিজের অভিমত বিদ্যা নিজে অর্জন করে। বিদ্যা সাধনা শিষ্যকে নিজে করতে হয়, গুরু উত্তর সাধক মাত্র। তাহলে গুরু কি করবে? গুরু শুধু পথ দেখিয়ে দিবে। গুরু তোমার মধ্যে মাঝের যে বিষয়গুলো রয়েছে, তোমার হিডেন ট্যালেন্ট, তোমার পটেনশিয়াল এনার্জি, সব কিছু তিনি রেইজ করবে, বাট তোমাকে নিজেকে শিখতে হবে। বিদ্যা সাধনা শিষ্যকে নিজে করতে হবে। তুমি যদি বলো যে টিচার আমার মাথার ভিতর সব ঢুকাই দেন, এটা তো পসিবল না। টিচার যতটুকু পসিবল সব কিছুই করবেন, বাট অ্যাট দ্য সেম টাইম তোমার নিজেরই হচ্ছে সব কিছু হচ্ছে নিজেরই আত্মস্থ করতে হবে। আমাদের স্কুল কলেজের শিক্ষার পদ্ধতি ঠিক উল্টো। সেখানে ছেলেদের বিদ্যা গেলানো হয়। কি করা হয়? বিদ্যে গেলানো হয়। খালি মুখস্থ করো মুখস্থ করো, তা জীর্ণ করতে পারুক আর নাই পারুক। একটা কথা আছে না, বুঝো বা না বুঝো, খালি মুখস্থ করে যাবা, পরীক্ষার হলে লিখে আসবা, শেষ। এর ফলে ছেলেরা শারীরিক ও মানসিক মন্দা অগ্নিতে জীর্ণ শীর্ণ হয়ে কলেজ থেকে বেরিয়ে আসে। একটা জানাশোনা উদাহরণের সাহায্যে ব্যাপারটা পরিষ্কার করা যাক। আমাদের সমাজে এমন অনেক মা আছেন যারা শিশু সন্তানকে ক্রমান্বয়ে গরুর দুধ গেলানোটাই শিশুর স্বাস্থ্য রক্ষার ও বল বৃদ্ধির সর্বপ্রধান উপায় মনে করেন। গোদুগ্ধ অবশ্য বিষয়ে উপাদেয় পদার্থ, কিন্তু তার উপকারিতা যে ভোক্তার জীর্ণ করবার শক্তির উপর নির্ভর করে, এই জ্ঞান ও শ্রেণী মাতৃকুলের নেই। তার বিশ্বাস ও বস্তু পেটে গেলেই উপকার হবে। কাজে শিশু যদি তা গিলতে আপত্তি করে, তাহলে সে যে ব্যাডরা ছেলে সে বিষয়ে আর বিন্দুমাত্র সন্দেহ থাকে না। অতএব তখন তাকে ধরে বেঁধে জোর জবরদস্তি করে দুধ খাওয়ানোর ব্যবস্থা করা হয়। শেষটায় সে যখন এই দুগ্ধপান ক্রিয়া হতে অব্যাহতি লাভ করার জন্য মাথা নাড়তে থাকে, হাত পা ছুটতে শুরু করে, তখন স্নেহময়ী মাতা বলেন, আমার মাথা খাও, মরামুখ দেখো, এই ঢোক, আর এক ঢোক, আর এক ঢোক ইত্যাদি। মাতার উদ্দেশ্য যে খুব সাধু, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে উক্ত কথা বলা করার ফলে মা শুধু ছেলের যকৃতে মাথা খান এবং ঢোকের পর ঢোকে তার মরামুখ দেখবার সম্ভাবনা বাড়িয়ে চলেন। আমাদের স্কুল কলেজের শিক্ষা পদ্ধতিটাও ঠিক ওই একই রকমের। এর ফলে কত ছেলে সুস্থ সরল মন যে ইনফ্যান্টাইল লিভারে গতাশু হচ্ছে তা বলা কঠিন, কেননা দেহের মৃত্যুর রেজিস্ট্রি রাখা হয়, আত্মার মৃত্যুর হয় না। আচ্ছা, তো এখানে কবি একটা খুব সুন্দর এক্সাম্পল দিছে। আমাদের সমাজে কিছু কিছু মা আছে যারা কি করে, যারা মনে করে যে ছেলেকে, যে ছোট ছেলে যারা, ওদেরকে মনে করে যে দুধ খাওয়াইতে পারলে পেটে গেলেই মনে হয় সে পুষ্টি পাবে, বা ছোটো বাচ্চা অনেক সময় দেখা যায় যে জোর করে করে তাকে খাওয়ায়। তো তারা মনে করে কি, ভাত হোক বা দুধ হোক, খাওয়াতে পারলেই হয়তো বা এটা দেহের জন্য অনেক ভালো হবে। ঠিক আছে, দুধ যে হচ্ছে একটা পুষ্টিকর খাবার, এটা নিয়ে সন্দেহ নাই, কিন্তু সেটা কাজে লাগবে কিনা কার উপর ডিপেন্ড করছে, সে হজম করতে পারতেছে না কিনা তার উপর ডিপেন্ড করতেছে, তাই না? তো এখন যদি তাকে জোর করে করে খাওয়ানোর ফলে উল্টা যদি সে হজম করতে না পেরে তার যদি বমি হয়, তার যদি যকৃতে মাথা চায়, সে যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে তো এইখানে লাভের থেকে লসই তো বেশি, তাই না? আমাদের কেননা দেহের মৃত্যুর রেজিস্ট্রি রাখা হয়, আত্মার মৃত্যুর হয় না। ঠিক আছে, তো এটা মুভি ছিল 3 ইডিয়টস, ওখানে একটা কথা ছিল। ওখানে যখন তাদের মধ্যে একটা ফ্রেন্ড সুইসাইড করলো, তখন কি বলেছিল যে ইঞ্জিনিয়াররা অনেক চালাক, তারা এমন কোনো মেশিন আবিষ্কার করে নাই যেটা হচ্ছে ব্রেইনের প্রেশার মাপতে পারে। গলা, এই যে সে হচ্ছে ফাঁস নিছিল, সেই জন্য মারা গেছিলো। তো বললো যে না হলে এটা প্রমাণ হয়ে যেত যে আসলে ব্রেইনে প্রেশারের ফলেই হচ্ছে তার এমনটা হয়েছে। তো একই কথা যে দেহের মৃত্যুর রেজিস্ট্রি রাখা হয়, আত্মার মৃত্যুর হয় না।
আমরা কিন্তু এই আত্মার অপমৃত্যুতে ভীত হওয়া দূরে থাক, উৎফুল্ল হয়ে উঠি। আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে। পাশ করাও শিক্ষিত হওয়া এক বস্তু নয়, এই সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই। আচ্ছা, তা আমরা মনে করি যে শিক্ষার হার বাড়তেছে, জিপিএ 5 বাড়তেছে, শিক্ষিত হচ্ছে, প্রতি বছর বছর এত লাখ লাখ শিক্ষার্থী জিপিএ 5 পাশ করতেছে। তো শিক্ষিত হওয়া আর পাশ করা কিন্তু সেম কথা নয়, আর শিক্ষিত হওয়া আর সুশিক্ষিত হওয়া এক কথা নয়। শিক্ষাশাস্ত্রের একজন জগৎবিখ্যাত ফরাসি শাস্ত্রী বলেছেন যে এক সময় ফরাসি দেশে শিক্ষা পদ্ধতি এতই পেয়ারা ছিল যে সে যুগে ফ্রান্স ওয়াজ সেভড বাই হার আইডলার্স। ফ্রান্সকে কারা রক্ষা করেছিল? তাদের দেশের সবচেয়ে অকর্মণ্য অলস ব্যক্তিরাই রক্ষা করেছিল। অর্থাৎ যারা পাশ করতে পারেনি বা চায়নি তারাই ফ্রান্সকে রক্ষা করেছে। এর কারণ হয় তাদের মনের বল ছিল বলে কলেজে শিক্ষাকে তারা প্রত্যাখ্যান করেছিল, নয় সে শিক্ষার প্রত্যাখ্যান করেছিল বলে তাদের মনের বল পচায় ছিল। তাই এই স্কুল পালানোর ছেলেদের দল থেকে সে যুগের ফ্রান্সের যত কৃতকর্মা লোকের আবির্ভাব হয়েছিল। সে যুগে ফ্রান্সের কীরকম শিক্ষা দেওয়া হতো তা আমার জানা নেই, তবু আমি জোর করে বলতে পারি যে এ যুগে আমাদের স্কুল কলেজে শিক্ষার যে রীতি চলছে তার চাইতে সে শিক্ষা পদ্ধতি কখনো নিকৃষ্ট ছিল না। সকলেই জানেন যে বিদ্যালয়ে মাস্টারমশাইরা নোট দেন এবং সেই নোট মুখস্থ করে ছেলেরা হয় পাস। এর জুড়ি আরেকটি ব্যাপার আমাদের দেশে দেখা যায়। তো আমাদের দেশে এটা প্রচলিত, এটা চলছে যে টিচাররা কী করে, হ্যান্ড নোটস দেয় আর অনেক কিছুই দেয়, ছেলেরা সেগুলো কী করে, সেগুলো মুখস্থ করে পাস হয়। তো এটার সাথে তিনি আরেকটা এক্সাম্পল করবে। এদেশে একদল বাজিকর আছে যারা বন্দুকের গুলি থেকে আরম্ভ করে উত্তরোত্তর কামানে গোলা পর্যন্ত গোলাদখল করে, তারপর একে একে সবগুলো উগলে দেয়। তো ওই যে আমাদের কিছু কিছু সার্কাস আছে না, যারা হচ্ছে কামানের গুলি থেকে শুরু করে অনেক কিছু গিলে ফেলে, আবার সেটা হচ্ছে বের করে ফেলে, তাই না? তো এটা তো অনেক রিস্কি একটা ব্যাপার, বাট তারপর সে সেটা করতেছে। দেখো, এদেশে একদল বাজিকর আছে যারা, আচ্ছা, এর ভেতর যে অসাধারণ কৌশল আছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এই গেলার ওগলানো দর্শকের কাছে তামাশা হলো, বাজিকরের কাছে তা প্রাণান্ত ব্যাপার। তো এই যে সে গিলতেছে আবার বের করতেছে, এটা তো আমাদের কাছে একটা সিম্পল মনেই হতে পারে, এটা কি এমন ব্যাপার, বাট তার কাছে কিন্তু এটা লাইফ কষ্টতেই পারে, তার জীবনের জন্য হুমকির একটা বিষয়। ও কাঠদানি করা তার পক্ষে যেমন কষ্টসাধ্য তেমনি অপকারী। বলা বাহুল্য সে বেচারা লোহার গোলাগুলোর এক কণাও চিহ্ন করতে পারে না। আমাদের ছেলেরা ঠিক তেমনি নোট নামক ক্ষুদ্রত্ব নানা আকারের ও নানা প্রকারের গোলাগুলো বিদ্যালয়ে গলাধকরণ করে পরীক্ষালয়ে তা উদ্গীরণ করে দেয়। তার মানে কি, আমরা জাস্ট পড়াগুলো হচ্ছে নোট বলি বা যেই সব কিছু মুখস্থ করি, আর এক্সাম হলে গিয়ে সেগুলো জাস্ট লিখে লিখে শেষ। এক্সাম হল থেকে বের হয়েও যদি তা মনে না থাকে কোনো সমস্যা নেই, আমার পরীক্ষায় আমার ভালো করা লাগবে, ঠিক আছে, এরকম একটা কনসেপ্ট আমাদের মধ্যে। এই জন্য সবার সাথে বাহাবা দেয় দিক, কিন্তু মনে যেন না ভাবে যে এতে জাতির প্রাণশক্তি বাড়ছে। স্কুল কলেজের শিক্ষা যে অনেকাংশ ব্যর্থ সে বিষয়ে প্রায় অধিকাংশ লোকই একমত। আমি বলি শুধু ব্যর্থ নয়, অনেক স্থলে মারাত্মক, কেননা আমাদের স্কুল কলেজের ছেলেদের শিক্ষিত হবার সে সুযোগ দেয় না। শুধু তাই নয়, স্বশিক্ষিত হবার শক্তি পর্যন্ত নষ্ট করে দেয়। দেখো, একটা ছেলে বা একটা স্টুডেন্ট বা একটা মেয়ে, সে নিজে নিজে নিজের প্রতি তার কনফিডেন্স লো যদি হয়ে থাকে, তো সেই শিক্ষার ভ্যালু কি থাকলো? তাহলে সে যদি হচ্ছে ডিপেন্ডেন্সি থাকে, তার যদি নিজের কিছু না থাকে, তো সে তো হচ্ছে একদমই একটা হচ্ছে পরাশক্তির উপর ডিপেন্ড করছে, পরের উপর ডিপেন্ড করছে, তাই না? আমাদের শিক্ষা যন্ত্রের মধ্যে যে যুবক নিষ্পেষিত হয়ে বেরিয়ে আসে, তারা আপনার বলতে বেশ বেশি কিছু থাকে না যদি না তার প্রাণ অত্যন্ত করা হয়। তো একটা ছেলে যে অনার্স মাস্টার সব কিছু শেষ করে বেরিয়ে আসে, তার কি আপন বলতে আর কিছুই নাই যদি না তার প্রাণ অন্তত করা হয়। সৌভাগ্যের বিষয় এই ক্ষীণপ্রাণ জাতির মধ্যেও জনকতক এমন কঠিন প্রাণের লোক আছে, এহেন শিক্ষা পদ্ধতি তাদের মনকে জখম করলে একেবারে বধ করতে পারে না। আমি লাইব্রেরিকে স্কুল কলেজের উপরে স্থান দিই এই কারণে যে এই স্থলে লোকে স্বেচ্ছায় স্বচ্ছন্দ চিত্তে স্বশিক্ষিত হওয়ার সুযোগ পায়। প্রতিটি লোক তার স্বীয় সক্রিয় রুচি অনুসারে নিজের মনকে নিজের চেষ্টায় আত্মার রাজ্যে জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। স্কুল কলেজ বর্তমানে আমাদের যে অপকার করছে, উপকার বলে না অপকার করছে, সে অপকারের প্রতিকারের জন্য শুধু নগরে নগরে নয়, গ্রামে গ্রামে লাইব্রেরি প্রতিষ্ঠা করার কর্তব্য। আমি পূর্বে বলেছি যে লাইব্রেরি হাসপাতালের চাইতে কম উপকারী নয়, আর তার কারণ আমাদের শিক্ষার বর্তমান অবস্থা। লাইব্রেরি হচ্ছে একরকম মনের হাসপাতাল। লাইব্রেরি তাহলে কিসের হাসপাতাল? মনের হাসপাতালের মতো।
অতঃপর আপনারা জিজ্ঞাসা করতে পারেন বই পড়ার পক্ষ নিয়ে ও ওকালতি করবার, বিশেষত প্রাচীন নজির দেখাবার কী প্রয়োজন ছিল? বই পড়া যে ভালো তা কে না মানে? আমার উত্তর সকলে মুখে মারলেও কাজে মানে না। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা বলতে পারি যে ঠিক আছে, আপনি এত কথা বলুন, ভালো কথা, তো আপনাকে ওই আগে যুগে যাওয়ার দরকার কী ছিল? তো এটা রিজন কি? মুসলমান ধর্মে মানবজাতি দুই ভাগে বিভক্ত, যারা কেতাবি আর যারা তার নয়। মানে যারা কিতাবি মানে হচ্ছে কিতাবকে অনুসরণ করে, বইকে অনুসরণ করে একদল আছে, আর একদল হচ্ছে যারা কি কিতাবকে অনুসরণ করে না, যারা ওই প্রাচীন প্রাচীন যুগের কথাগুলোকে অনুসরণ করে। বাংলায় শিক্ষিত সমাজ যে পূর্ব দলভুক্ত নয় এ কথা নির্ভয়ে বলা যায় না। আমাদের শিক্ষিত সম্প্রদায় মোটের উপর বাধ্য না হলে বই স্পর্শ করেন না। মানে সে যদি কোনো মতে বাধ্য না হয় সে বই স্পর্শই করে না। ছেলেরা যে নোট পড়ে আর ছেলের বাপেরা যে নজির পড়েন, দুই বাধ্য হয়, অর্থাৎ পেটের দায়ে। সেই জন্য সাহিত্য চর্চা দেশে একরকম নেই বললেই হয়, কেননা সাহিত্য সাক্ষাৎভাবে উদ্দরপূর্তির কাজে লাগে না। সাহিত্য কি সাক্ষাৎভাবে উদ্দরপূর্তির কাজে লাগে না। বাধ্য হয়ে বই পড়ায় আমরা এতটা অভ্যস্ত হয়েছি যে কেউ স্বেচ্ছায় বই পড়লে আমরা তাকে নিষ্কর্মার দলেই ফেলে দিই। অথচ এ কথা কেউ অস্বীকার করতে পারবেন না, যে জিনিস স্বেচ্ছায় না করা যায় তাতে মানুষের মনে সন্তোষ নেই। একমাত্র উদরপূর্তিতে মানুষের সম্পূর্ণ মনস্তুষ্টি হয় না। তো যেইটা আমরা মন থেকে করবো না, সেটা যতই পেটের দায়ী হোক, সেটাতে শান্তি নাই। এই কথা আমরা সকলে জানি যে উদয়ের দাবি রক্ষা করা না গেলে মানুষের দেহ বাঁচে না। আমরা যদি না খাই আমাদের দেহ তো বাঁচবে না, সেটা সত্য কথা। কিন্তু এ কথা আমরা সকলে মানি না যে মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না। এখন যদি মনের দাবি রক্ষা না করি তাহলে তো আত্মাই বাঁচবে না, শুধু বডি থাকবে, সোল থাকবে না। দেহ রক্ষা অবশ্যই সকলের কর্তব্য, কিন্তু আত্মরক্ষাও অকর্তব্য নয়। মানবের ইতিহাসের পাতায় পাতায় লেখা রয়েছে যে মানুষের প্রাণ মনের সম্পর্ক যত হারায় ততই তা দুর্বল হয়ে যায়। মনকে সজাগ ও সবল রাখতে না পারলে জাতির প্রাণ যথার্থ স্ফূর্তি লাভ করে না। তারপর যে জাতি যত নিরানন্দ সে জাতি তত নির্জীব। তো যে জাতি যত নিরানন্দ, মনে শান্তি নাই, সে জাতি কি হবে? তত নির্জীব, তারা প্রোডাক্টিভ হতে পারবে না। একমাত্র আনন্দের স্পর্শেই মানুষের মন প্রাণ সজীব, সতেজ ও সরাগ হয়ে ওঠে। সুতরাং সাহিত্য চর্চা আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ হচ্ছে জাতির জীবনীশক্তি হ্রাস করা। অতএব কোনো নীতি অনুসারে তা কর্তব্য হতে পারে না, অর্থনীতিরও নয়, ধর্মনীতিরও নয়। তো আমি যদি ইকোনমিক্যালি চিন্তা করি সেটাও হচ্ছে এক কথা, আর ধর্মনীতির দিক থেকেও নয়। কারণ কোন দিক থেকে কনসিডার করলে আমাদের জাস্ট দেহকে কনসিডার করবো, মাইন্ডকে কনসিডার করবো না, এমনটা হবে না। কাব্যমৃত্যু যে আমাদের অরুচি ধরেছে সে অবশ্য আমাদের দোষ নয়, আমাদের শিক্ষার দোষ, আমাদের সিস্টেম, শিক্ষা ব্যবস্থার দোষ। যারা আন্দোলনে সে নির্জীব, একথা যেমন সত্য যে নির্জীব তারা আন্দোলনে, সে কথাও তেমনি সত্য। আমাদের শিক্ষাই আমাদের নির্জীব করেছে। জাতীয় আত্মরক্ষার জন্য এই শিক্ষার উল্টো আমাদের টানতে হবে, এই বিষয়ে আমি নিঃসন্দেহ। এই বিশ্বাসের বলেই আমি স্বেচ্ছায় সাহিত্য চর্চার সপক্ষে এত বাক্য ব্যয় করলুম। সে বাক্যে আপনাদের মনোরঞ্জন করতে সক্ষম হয়েছে কিনা জানি না, সম্ভবত হয়নি। কেননা আমাদের দুরবস্থার কথা যখন স্মরণ করি তখন খালি কোমল সুরে আলাপ করা চল না, মনে আক্ষেপ প্রকাশ করতে মাঝে মাঝেই করেই লাগাতে হয়। তো একটা কথা আছে যে যখন সব সময় হচ্ছে শুধু বিনয়ের সাথে বললে হয় না, মাঝে মধ্যে একটু কড়া কথাও বলতে হয়। তো লেখক এরকমটা বুঝাইছে। তো লেখকের সাথে আমিও অনেক কথা বলে ফেললাম। তো আমাদের শব্দার্থ টিকার মধ্যে আমরা এই যে এটা তখন দেখাইছিলাম, ভারেও ভবানী, এর মানে হচ্ছে রিক্ত বা শূন্য। আচ্ছা, এই যে আবহমান কালও বলছিলাম, আবহকাল মানে হচ্ছে চিরকাল। আচ্ছা, জীর্ণ মানে কি হজম, গলাধকরণ মানে কি গিলে ফেলা, গদাসু মানে হচ্ছে মৃত্যু, কারদানি মানে হচ্ছে বাহাদুরি, উদুরপূর্তি মানে কি পেট ভরানো, ডেমোক্রেটিক মানে হচ্ছে গণতান্ত্রিক, দাতাকর্ণ কি মহাভারতের বিশিষ্ট চরিত্র কুন্তিপুত্র, দানের জন্য প্রবাদতুল্য মানুষ। মানে সে দান, মানে তাকে হচ্ছে বলা হয় যে খুবই দান করতো, এই টাইপের মানুষ, একটা ভারতের একটি ক্যারেক্টার। ঠিক আছে। আর কেতাবি মানে কি যারা কেতাব অনুসরণ করে চলে। তো পাঠ পরিচিতি, বই পড়া প্রবন্ধটি প্রমোদ চৌধুরীর প্রবন্ধ সংগ্রহ থেকে নির্বাচন করা হয়েছে। আচ্ছা, একটি লাইব্রেরি বার্ষিক সভায় প্রবন্ধটি পঠিত হয়েছিল। তো এইখানে হচ্ছে আমরা মূল থিমগুলো তো আমরা পড়ে নিয়েছি। এখন আমরা জাস্ট একটু লেখক পরিচিতি। প্রমোদ চৌধুরী 7ই আগস্ট 1868 সালে যশোরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল পাবনা জেলায় হরিপুর গ্রামে। তার শিক্ষা জীবন ছিল অসাধারণ কৃতিত্বপূর্ণ। তিনি 1890 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে এমএ ডিগ্রি লাভ করেন এবং পরে ব্যারিস্টারি পড়ার জন্য বিলাত যান। বিলাত থেকে ফিরে এসে ব্যারিস্টারি পেশায় যোগদান না করে তিনি কিছুকাল ইংরেজি সাহিত্যে অধ্যাপনা করেন এবং পরে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। তার সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল।
তো এই যে প্রমোদ চৌধুরী আমরা অনেকে প্রথম পড়ে থাকি, এটা সবারই মিস্টেক। তো এটা প্রমোদ চৌধুরী। আচ্ছা, তো আরেকটা গল্প ছিল আমাদের সম্ভবত ক্লাস 7 ছিল, নাম ছিল অমিও আইসক্রিমওয়ালা, আনন্দ পাঠে ছিল। তা আমরা ওটাকে পড়তাম আমিও আইসক্রিমওয়ালা। তো এরকম প্রমোদ চৌধুরী আমরা অনেকে বলে ফেলি প্রথম চৌধুরী। বস্তুত তারই নেতৃত্বে বাংলা সাহিত্যে নতুন গদ্যধারা সূচিত হয়। তার উল্লেখযোগ্য গ্রন্থ বীরবলের হালখাতা, রায়তের কথা, চার ইয়ারি কথা, আহুতি, প্রবন্ধ সংগ্রহ, নীল লোহিত। এই যে প্রবন্ধ সংগ্রহ থেকেই কিন্তু বই পড়া নেওয়া হয়েছে। সনেত, পঞ্চশত, পদচর ইত্যাদি। প্রমোদ চৌধুরী 2রা সেপ্টেম্বর 1946 সালে কলকাতায় পরলোক গমন করেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।